আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএমউইথ এমজেতে। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাকে লিখে পাঠিয়েছেন যশোরের একজন ভাই। তিনি আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আলামিন হোসেন। আমি যশোর জেলার কেশবপুরে থাকি। চাকরির সূত্রে চৌগাছায় আমার প্রতিদিনই যাতায়াত করতে হয়। কেশবপুর থেকে চৌগাছায় পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা। তো প্রতিদিন এতটা দূর থেকে গিয়ে যাতায়াত খরচ দিয়ে আমি পুষিয়ে উঠতে পারছিলাম না। সেজন্য মনে মনে কম খরচে ফ্যাক্টরির আশেপাশে একটি বাসা খুঁজছিলাম। সুবিধা মতো হলে চৌগাছা থেকেই কাজ করব। কেশবপুরে আমার মা, বাবা, ছোট্ট একটা ভাই আর আমার স্ত্রীকে নিয়ে থাকতাম। একদিন আমি যেখানে কাজ করি সেখানকার একটি বাসা থেকে মালপত্র নিয়ে বের হতে দেখলাম আমাদের একজন পরিচিত ভ্যান চালক রফিক চাচাকে। আমি আমার ফ্যাক্টরির জানালা দিয়ে রফিক চাচাকে জিজ্ঞেস করলাম, ভাড়াটি বিদায় করছেন নাকি? রুম খালি আছে না বুকিং হয়ে গেছে? জবাবে রফিক চাচা বললেন, রুম লাগবে নাকি আপনার? আমি বললাম, খালি থাকলে জানিয়েন। রফিক চাচা জি আচ্ছা বলে মালপত্র নিয়ে গন্তব্যের দিকে ছুটে চললেন। 1 ঘন্টা পর আবারও রফিক চাচাকে খালি ভ্যান নিয়ে ওই বাসার ভেতর প্রবেশ করতে দেখলাম। যখন পুনরায় তিনি মালপত্র নিয়ে বের হয় তখন আমাকে ডেকে বললেন, এই রুমটা খালি আছে মামা, বুকিং হয় নাই। আমি চাচার কথাগুলো শুনছিলাম, কিন্তু কাজের ব্যস্ততায় রফিক চাচার সাথে কথা বলতে পারি নাই। রফিক চাচাও কোনো রেসপন্স না পেয়ে চলে যায় তার গন্তব্যে। বিকেলবেলা কাজ শেষে ওই বাসাটিতে যাই। বাসাটির উঠানে দেখতে পাই একজন মুরব্বী লোককে। জিজ্ঞেস করলাম, আজকে এই বাসায় রুম খালি হতে শুনেছি, কোন রুম খালি হয়েছে যদি একটু দেখান, পছন্দ হলে রুমটি ভাড়া নিব। কথা শেষ করতেই মুরব্বী লোকটি হাত দিয়ে ইশারা করে রুমটি আমাকে দেখায়। তারপর আমি জিজ্ঞেস করি, এই বাসার মালিক কোথায় থাকে, ওনার সাথেও তো কথা বলতে হবে। তখন মুরব্বী লোকটি বলে, আমি এই বাসার কেয়ারটেকার, মালিক দেশের বাইরে থাকে, আপনি রুমটি দেখে এসে আমার সাথে কথা বলুন। মুরব্বীকে জি আচ্ছা চাচা বলে চলে যাই রুম দেখতে। রুমটি দেখে আমার একটু পছন্দ হয় নাই। কথাটি আমি মুরব্বী কেয়ারটেকার চাচাকে জানাই। তারপর কেয়ারটেকার চাচা আমাকে বলে, ওই পাশে আর একটা রুম খালি আছে, দেখো পছন্দ হয় নাকি। কথা মতো আমি রুমটি দেখতে চলে গেলাম। গিয়ে দেখি রুমটি আসবাবপত্রে ভরপুর। বিষয়টি কেয়ারটেকার চাচাকে জানালে তিনি জানায় 3-4 মাস আগে এই ঘরে একটি ভাড়াটি থাকতো। যে লোকটি রুমটি ভাড়া নিয়েছিল তিনি তার বৃদ্ধ মাকে নিয়ে এই ঘরে থাকতো। তিনি যতদিন থেকেছিল প্রতি মাসের 1 তারিখ আমাদের রুম ভাড়া পরিশোধ করত। খুব শান্ত স্বভাবের ভদ্রলোক ছিলেন। তিনি 1 বছর এখানে থেকেছে, কোনো ঝামেলা করতে দেখিনি কখনো। হুট করেই 6 মাস আগে লোকটির মা মারা যায়। এরপর থেকে লোকটিকে খুবই অস্বাভাবিক লাগতো। আকস্মিকভাবেই 3-4 মাস আগে ভদ্রলোক রুম ভাড়া পরিশোধ করার 5 দিন পর থেকেই অগত্যা গায়েব হয়ে গেছে। কোথায় গেছে আর আসবে নাকি কিছুই জানিয়ে যায়নি। মালপত্রও রয়ে গেছে। যদি ভাড়া আটকে যেত তাহলে মনে করতাম হয়তো পালিয়ে গেছে, কিন্তু এরকম কিছুই তো হয়নি। সেজন্য আজ পর্যন্ত মালপত্রেরও এদিক সেদিক করিনি, ভাড়াটিও দেইনি। মনে করেছি হয়তো ফিরে আসবে। এইদিকে আবার বাসার মালিক কয়েকদিন আগে চাপ দিচ্ছিল, এইভাবে রুম ফেলে রাখলে তো হবে না, আসবাবপত্র সহ ভাড়া দিয়ে দিন।
এই জন্য আজকে রুমটি দেখালাম আপনাকে, পছন্দ হলে নিতে পারেন। কেয়ারটেকার চাচার কথা শুনে কোনো কিছু না ভেবেই একটা বিষয় মাথায় রেখে রুমটি নিব বলে সম্মতি জানিয়ে দিই। যে বিষয়টি মাথায় ছিল সেটি হচ্ছে, কোনো আসবাবপত্র বাড়ি থেকে টানা হেঁচড়া করে আমার আনতে হবে না, বা কেনারও কোনো প্রয়োজন পড়বে না। প্রয়োজনের তাগিদে মাস শেষ হওয়ার আগে আমি পরিবারের সাথে কথা বলে আমার প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে চৌগাছে চলে আসি। প্রথম দিন ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করতে গিয়ে কিছু বিষয় দেখে খানিকটা ভীতশঙ্কিত হয়েছিলাম। 3-4 মাস ঘরটা বন্ধ থাকায় ধুলা ময়লায় ঘরটা ভরে গিয়েছিল। তো আসবাবপত্রের ধুলা ঝাড়তে গিয়ে শোকেসের উপর কিছু লোমহর্ষক জিনিস দেখলাম। জিনিসগুলো হলো অদ্ভুত ধরনের কিছু বড় বড় নখ, একটা লম্বা বিশ্রী দাঁত, আর একটা ভাঙা মাটির গ্লাসে পচা রক্ত। প্রথমে ভয় পেলেও পরে তান্ত্রিক জিনিসপত্র মনে করে জিনিসগুলো বাহিরে ফেলে দিই। কিছুক্ষণ পর খাটের নিচ ঝাড়ু দিতে গিয়ে দেখি গড়িয়ে যাওয়া শুকনো রক্তের মতো। বিষয়গুলো কেয়ারটেকার চাচাকে জিজ্ঞেস করলে তিনি জানায় এতদিন বন্ধ ছিল ঘরটি। বলতে পারবো না বাবা। কেয়ারটেকার চাচার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছু একটা লুকাচ্ছে। রক্ত কম থাকায় বিষয়টা আমি মাথা থেকে ঝেড়ে ফেলে ঘরটা পরিষ্কার করি। 2 দিন ভালোই চলছিল। 3য় দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিবস্ত্র দেখে মনে বহু সন্দেহ ও প্রশ্নের জন্ম নেয়। এটা কেমনে হলো? গরমের কারণে মন ভোলা আমি করিনি তো? এরকম তো কখনো হয়নি। আমি করেছি বলে তো মনেও পড়ছে না। এইদিকে কাজে যাওয়ার সময় কম বলে তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে চলে যাই। কাজ থেকে বাসায় এসে রান্না করে খাওয়ার মতো এনার্জি না থাকা সত্ত্বেও পেটের দায়ে রান্না করে খেলাম। আর ভাবছিলাম আমার স্ত্রীকে নিয়ে আসবো, তাহলে মনের ভেতর থাকা ভয়টাও কেটে যাবে। এই দিন রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। এদিন আর কোনো সমস্যা হয়নি। পরদিন সকালে কাজ শেষে কেশবপুর থেকে আমার স্ত্রীকে আনতে যাওয়ার জন্য রওনা দেই। রাতটা বাড়িতে থেকে যথারীতি পরের দিন সকালে চৌগাছায় ফিরে আসি। স্ত্রীকে রুমে রেখে নতুন ঘরের সব বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিলাম ফ্যাক্টরিতে। আমার স্ত্রী বলেছিল দুপুরে ঘর থেকে খাবার খেয়ে যেতে, সে সব রান্না করে রাখবে। তো কথা মতো ফ্যাক্টরির কাছে বাসা থাকায় দুপুরে খাবার খেতে ঘরে যাই। ঘরে যাওয়ার পর আমার স্ত্রীকে ভীতশঙ্কিত দেখে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমায়? উত্তরে আমার স্ত্রী বলে, আমার কেন জানি ভয় লাগছে। বলে বুঝতে পারছি না, আমার খুবই ভয় লাগছে এই ঘরটাতে। আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলি, ভয় পেও না, একা তো তাই এমন লাগছে। এই তো কাজ শেষে বিকেলে ঘরে ফিরে আসব। কিছুদিন থাকলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এই বলে খাওয়া দাওয়া শেষে আমি ফ্যাক্টরিতে চলে যাই। এইভাবে 2 দিন ভালোই কাটছিল। 3য় দিন রাতে আমরা একটা মুভি দেখি। মুভি দেখতে দেখতে রাত 3টা বেজে গিয়েছিল। মুভি শেষ করে আমরা যখন ঘুমোতে যাব, ঠিক তখন একটা বিশ্রী গন্ধ পুরো রুমটা ঘিরে ফেলেছিল। এই গন্ধে আমার স্ত্রী নীরু বমি করতে করতে অবস্থা খারাপ। আমারও একই অবস্থা, ঘরে টিকার মতো না। তো রাত 3টায় আমরা দুজন ঘর থেকে বেরিয়ে বাহিরে যাই। বাহিরে বের হতেই বাড়িটির এক পাশ থেকে কোনো মহিলার করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি দেখতে যেতে চাইলে আমার স্ত্রী আমাকে বাধা দেয়। পরে আমি আর দেখতে যাইনি। একটু পর ঘরে ঢুকে দেখি গন্ধটি আর নেই। গন্ধটি আমার পরিচিত ছিল, কিন্তু আমার স্ত্রীকে আমি বলিনি। গন্ধটি আমি পেয়েছিলাম 2-3 বছর আগে একটা পচে যাওয়া লাশ থেকে। গন্ধটি মূলত পচা লাশের ছিল। রাত 3টার সময় এমন গন্ধ আসা, আবার চলে যাওয়া, বাহিরে করুণ কান্নার আওয়াজ আমাকে ভাবিয়ে তুলছিল। এইভাবে সেদিন আর ঘুম হয়নি। সকাল হয়ে গিয়েছিল। ঘুমে মাথা ব্যথায় সেদিন আর কাজে যাওয়া হয়নি। দিন গড়িয়ে যখন রাত এলো, খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়ি।
হুট করেই শুনি আমার স্ত্রী চিৎকার করে আমায় ডাকছে। আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। নীরু বলে, আমি স্বপ্নে দেখেছি কেউ আমাকে খুব ঘুম থেকে ওঠার জন্য বলছে। ঘুম ভেঙে দেখি জানালা খোলা, আর কে যেন আড়াল থেকে দাঁড়িয়ে ভয়ানক এক হাত বাড়িয়ে আমাকে ডাকছে। কথাটি শুনে আমি জানালার দিকে তাকাতেই গতকাল যে মরা মানুষের গন্ধটা আসছিল সেটা জানালা দিয়ে আবার আসা শুরু করেছে। জানালাটা আমিই খুলে রেখেছি বাতাস আসার জন্য, কিন্তু এমনটা হবে ভাবিনি। নীরুর কথা শুনে বাহিরেও যেতে ভয় করছিল। এভাবেই দম বন্ধ করে ঘরে কিছুক্ষণ থাকার পর গন্ধটা চলে যায়। অতঃপর নীরুকে দেখি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙতেই পাশে ফিরে দেখি নীরু আমার পাশে নাই। মনে করেছিলাম বাথরুমে গেছে, কিন্তু বাথরুম, রান্নাঘর সব জায়গায় খুঁজেও তাকে পাইনি। পরে না পেরে বাহিরে খুঁজতে গিয়ে দেখি একা একা সে জঙ্গলের দিকে ধেয়ে যাচ্ছে। আমি তাকে ডাকি, কিন্তু সে শুনে না। এক পর্যায়ে আমি দৌড়ে গিয়ে তার হাত ধরতেই সে আমার দিকে তাকাতেই দেখি তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। দেখে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তার কাঁধ থেকে হাত সরাতেই সে স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করছে, আমরা এখানে কি করছি? আমরা তো ঘুমিয়েছিলাম। আমি নীরুর অবস্থা দেখে যা বোঝার বুঝে গিয়েছিলাম, তাকে খারাপ কিছু ভর করেছে। এদিন রাত আর ঘুমাইনি। সকাল ফোটার সাথে সাথে নীরুকে নিয়ে কেশবপুরে চলে গিয়েছিলাম। নীরুকে ভালো হুজুর দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সে এখন ভালোই আছে। আমিও 2 দিন পর চৌগাছায় ওই বাসায় 2 দিন পর গিয়ে পুরো 1 মাসের ভাড়া দিয়ে একেবারে বের হয়ে চলে আসি। নীরুকে যে হুজুর দেখিয়েছিলাম সে হুজুরকে সব খুলে বলার পর তিনি বলেছিল, খুব খারাপ একটা জিন আপনাদের ক্ষতি করতে চাইছিল। আগের ভাড়াটিরও নির্দেশ হওয়ার পিছনে এই জিনেরই কারসাজি আছে। তো লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি পিচাস পরিবারের ঘটনা, এবং ঘটনাটি আমাকে পাঠিয়েছেন চারু। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম চারু, এবং সে আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপনা করছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। বড় আপা বিছানার উপর থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে আম্মাকে বললেন তার জন্য ঠিক করা ছেলে তার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আম্মা নির্বিকারভাবে শাড়িটা তুলে নিয়ে পাশের রুমে চলে গেলেন। বড় আপা হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছে আমাকে বললেন, তুই বল চারু, এই ছেলেকে কি বিয়ে করা যায়? বাবা মা তো আমার কথা শুনছেই না, তুই একটু বুঝিয়ে বল না। বড় আপার কথা শুনে আম্মার মতো আমিও চুপ করে রইলাম। একবার ইচ্ছা হলো বড় আপাকে বলি যে, আপা তুই দুনিয়ার সবাইকে মিথ্যা বললেও আমার চোখ ফাঁকি দিতে পারবি না, কিন্তু তাও বড় আপার মুখ চেয়ে চুপ করে রইলাম। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বড় আপা নীরু, আমি, ছোট বোন নিশু, আব্বা আম্মাকে নিয়ে আমাদের পরিবারে আমার দাদুও আছেন। আমার বড় আপা নীরু অনার্স 3য় বর্ষে পড়ছে। গায়ের রংটা একটু চাপা হলেও মুখ অবয়ব দারুণ। বিশেষ করে বড় আপার চোখ দুটো ভীষণ সুন্দর, সেই সাথে কালো লম্বা সিল্কি চুল। সম্ভবত কলেজে ওঠার সময় থেকে বড় আপা নিশাদ নামের এক ছেলেকে ভালোবাসে। বড় আপার এ প্রেমের কথা বাসার কারো অজানা নয়, কিন্তু সবাই এমন ভাব করে থাকে যেন কিছুই জানে না। নিশাদ ভাইয়াকে আব্বা আম্মা পছন্দ করে না, বিশেষ করে আম্মার পছন্দ না।
আমাদের পাশের ফ্ল্যাটের ছাদের চিলেকুটার মতন একটা রুমে সে ভাড়া থাকে। নিশাত ভাইয়া স্কলারশিপ পাওয়া মেধাবী স্টুডেন্ট ছিল। হুট করে তার কী যে হলো সেটা কেউ জানে না এবং আমিও জানি না। দুম করে পড়ালেখা বন্ধ করে দিল। হঠাৎ করে কেন পড়ালেখা বন্ধ করলো এ বিষয়টিও আমারও জানা। দু একটা টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয় সে, আর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তার পরিবার সম্পর্কে কিছু জানি না আমি। এরকম ছন্ন ছাড়া কাউকে পছন্দ কি আমি করতাম? আমি কখনোই করতাম না। কিন্তু বড় আপা কেন এই ছেলেকে পছন্দ করলো তা বুঝে উঠতে পারি না। ছাদের এক কোণে দাঁড়িয়ে আমি যখন কাপড় মেলে দিচ্ছিলাম তখনই বড় আপা এলেন। আঁচলের তলায় লুকানো একটা বাটি, নিশ্চয়ই সেই বাটিতে নিশাত ভাইয়ার জন্য তরকারি। এটা বড় আপার স্বভাব। বাসায় ভালো মন্দ কিছু রান্না হলে বড় আপা আঁচলের তলায় লুকিয়ে এনে ছাদের খুনায় এসে নিশাত ভাইয়াকে দিয়ে যায়। আমাদের ছাদ আর নিশাত ভাইয়াদের বাসার ছাদ একদম কাছাকাছি। চাইলে এক ছাদ দিয়ে অন্য ছাদেও যাওয়া যায়। নিশাত ভাইয়া ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছেন। আমার চোখে চোখ পড়তেই বড় আপা লজ্জায় চোখ নামিয়ে নিলেন। তরকারির বাটিটা নিশাত ভাইয়াকে দিয়ে কি মনে করে আমার কাছে এসে বললেন, চারু নিচে যাবি না? তখন আমি বললাম, হ্যাঁ আপা তুই যা, আমি আসছি। বড় আপা ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে নিচে চলে গেলেন। আজ আপার গায়ে হলুদ, হলুদ শাড়িতে আপাকে ভীষণ সুন্দর লাগছে। বিষণ্ণ মুখে আপা সাদামাটা একটা হলুদের স্টেজে বসে আছেন। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। আপা বারবার বীরের দিকে তাকিয়ে কাউকে খুঁজে চলছেন। আমি জানি আপা নিশাত ভাইয়াকে খুঁজছেন। প্রথমে বড় চাচি আপাকে হলুদ লাগালেন, তারপর একে একে সবাই হলুদ লাগালেন। হলুদের অনুষ্ঠান একরকম শেষ হয়ে গেল। আর দুদিন পরেই আপার বিয়ে। বড় আপা রুম থেকে বের হয় না। আমি চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কুলের উপর একটা বই নিয়ে আর চোখে আপার ছটফটানি দেখি। আমার বারবার মনে হতে থাকে আপা নিশাত ভাইয়ার সাথে পালিয়ে যাবে, কিন্তু আব্বার মান সম্মানের দিকে তাকিয়ে আপা কি পারবে পালিয়ে যেতে? মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আপা ব্যালকনির দরজার কাছে বসে আছে। আমি আস্তে আস্তে আপার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলি, আপা তুই নিশাত ভাইয়ার সাথে পালিয়ে যা। হঠাৎ কি হলো জানি না, আপা ঠাস করে আমার গালে একটা চড় মারলেন। 18 বছরের জীবনে আপা কখনো আমার গায়ে হাত তুলেননি। গলার স্বর গম্ভীর করে বললেন, ঘুমাতে যা চারু। দুদিন পর আপার বিয়ে হয়ে গেল। অবাক করা বিষয় হলো, দুদিনে আমি একবারও নিশাত ভাইয়াকে দেখিনি। আপার সাথে আমিও এসেছি আপার শ্বশুর বাড়িতে। দুলাভাই বেশ সুন্দর আর নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু কেমন যেন একটু চাপা স্বভাবের। সহজে কারো সাথে তেমন কোনো কথা বলেন না। শুধু দুলাভাই না, তাদের পরিবারের সবাই একটু বেশি চুপচাপ। কেউ কোনো দরকার ছাড়া কারো সাথে কথা বলে না। কারো মুখে সহজে হাসিও থাকে না। কেমন একটা কাঠিন্য লেগে থাকে সব সময়। আর সবচেয়ে অবাক করার মতো কথা হলো, বিয়েবাড়ি হলেও বাইরের কোনো আত্মীয় স্বজন তাদের বাড়িতে নেই। তাদের বাড়িটাও কীরকম যেন নিস্তব্ধ। এত বড় বাড়িতে শুধু দুলাভাই, তার মা, বাবা আর এক ছোটো ভাই আর একজন কাজের লোক থাকে। গ্রামের এত ভিতরে যে পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছে। আর তাদের বাড়িটা এত বিশাল যে মনে হয় কোনো রাজবাড়ি। কথায় কথায় আমি আপার শাশুড়ির কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের বাড়িতে কেন কোনো অতিথি নেই? আসলে আমাদের খুব একটা আত্মীয় স্বজন নেই। যারা আছেন তারা অনেক দূরে থাকে, তাই এখানে আসতে পারেনি। আপার শাশুড়ি ঠান্ডা গলায় উত্তরটা দিলেন। সবাই খাওয়ার পরে আমার রুমটা দেখিয়ে দেয়া হলো। তখন অনেক রাত হয়ে গেছে। আমি দোতলায় উঠে প্রথমে চমকে গেলাম। সবগুলো ঘরের দরজা একই রকম। আমাকে বলেছিল দোতলায় উঠে 4 নম্বর রুমটা আমার। নিজের মাথায় একটা চাটি মেরে বললাম, ধুর চারু, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে তাই তো তুই জিজ্ঞেস করিসনি। পাশ থেকে কেউ একজন বলল, এই যে মিস চারুলতা, তোমার রুম ওই পাশেরটা, এটা আমার রুম। আমি চমকে ঘুরে তাকিয়ে দেখলাম দুলাভাইয়ের ছোটো ভাই দিহান হাসি মুখে তাকিয়ে আছে। গোপনে একটা নিঃশ্বাস ফেললাম, যাক
এ বাড়ির একজন মানুষ অন্তত হাসতে জানে। আমাকে পাশ কাটিয়ে দিহান তার রুমে ঢুকে গেল। বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবছি আপার কথা, আমাদের পরিবারের কথা। হুট করে আব্বা একরকম একটা পরিবারে আপার বিয়ে দিয়ে দিল। ভালো করে খোঁজখবরও নিলেন না। তারপর আপাকে একদিন দুলাভাইয়ের সাথে দেখা করতে পাঠালেন, আর তারপরের সপ্তাহেই বিয়ে। যদিও দুলাভাইদের অবস্থা আমাদের থেকে ভালো, এত বড় বাড়ি, বাড়িভর্তি সব দামি দামি আসবাবপত্র, অভাব শুধু মানুষের। এক সময় নাকি এরা জমিদার ছিলেন। বিছানা ছাড়া নতুন কোথাও ঘুম আসে না আমার। এপাশ ওপাশ করতে করতে এসবই ভাবছিলাম। তারপর কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। প্রায় শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন আমার পা ধরে টানছে। দরমর করে উঠে বসলাম আমি। এদিকে ইলেকট্রিসিটি নেই। মোমবাতি আর দিয়াশলাই আমার মাথার কাছেই ছিল। বড় একটা মোমবাতি জ্বালালাম। দরজা ভেতর থেকেই বন্ধ আছে। পুরো রুমে কেউ কোথাও নেই। নিজের বোকামির জন্য নিজের বিরক্ত লাগলো। ঘুম আসছিল না আর। ঘরের জানালাটা খুলে দিলাম। বাইরের চাঁদের আলোয় বাড়ির পেছনটা দেখা যাচ্ছে। পেছনে দিঘিতে শান বাঁধানো বড় ঘাট। দিঘির পানিতে চাঁদের আলো এত চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে যে সব কিছু স্বর্গীয় লাগছে। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ গেল দিঘির পাশের কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করাতে পারলাম না। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। একটা বরফ শীতল ঠান্ডা হাত আস্তে আস্তে আমার গলার দিকে এগোতে লাগলো। আমি নড়ার শক্তিও হারিয়ে ফেললাম। নিজের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি। এই জ্যোৎস্না, এই স্বর্গীয় অনুভূতি এক মুহূর্তে আমার কাছে নরক যন্ত্রণার মতো মনে হলো। মনে হলো মৃত্যুদূত আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমার শির দ্বারা বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। নিজের মনে সাহস সঞ্চয় করে এক ঝটকায় পেছনে ফিরে তাকালাম। না, কেউই নেই রুমে, কিন্তু মনে হচ্ছে অশরীরী কেউ আমার ঘরে আছে। আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের কাছটা এখনো শিরশির করছে। আমার সাথে কি যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ভয়ঙ্কর কোনো মুহূর্তে সবার আগে যা করতে হয় তা হলো সাহস হারাতে হয় না। আমি নিজের মনকে শক্ত করে নিচ্ছি। ঠিক করলাম নিচে গিয়ে দিঘিটার কাছ থেকে ঘুরে আসব। মোমটা হাতে শক্ত করে ধীর পায়ে হেঁটে হেঁটে রুম থেকে বের হলাম। দিয়াশলাইয়ের বক্সটাও নিয়ে নিলাম যাতে মোম নিভে গেলে জ্বালাতে পারি। দরজার বাইরে বের হয়ে দেখি দিহানের রুমের দরজা খোলা। একবার ইচ্ছে হলো ভিতরে গিয়ে উকি দিয়ে দেখি সে কি করছে, কিন্তু ওর ঘরে না গিয়ে আমি সোজা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সদর দরজা পর্যন্ত ঠিকঠাক এলাম। এটা ভেবে অবাক হলাম যে সদর দরজাটা আটকানো না, শুধুমাত্র চেপে রাখা হয়েছে। সদর দরজা ঠেলে বের হতেই মোমের আলোর জন্য তৈরি হওয়া আমার ছায়ার দিকে চোখ গেল। মনে হলো একটা ছায়া যেন আমার পেছন থেকে সরে গেল। দিঘির পাশে যে কৃষ্ণচূড়া গাছটা, ওখানে আমি দুলাভাইয়ের মতো কাউকে একটা দেখেছিলাম। ওই দিকেই হাঁটতে লাগলাম আমি। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। দিঘির জল চাঁদের আলোতে টলমল করছে। চারদিক থেকে বকুলের ঘ্রাণ আসছে। এই প্রথম আমি খেয়াল করলাম এখানে একটা বকুল গাছও রয়েছে। চারদিকে গা ছমছমে পরিবেশ, অথচ কি সুন্দর! একেই বোধ হয় বলে ভয়ঙ্কর সুন্দর। মাথার উপর থেকে ডানা ঝাপটানো শব্দ করে কিছু একটা উড়ে গেল, হয়তো পেঁচা হবে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে হাতের মোমটা নিভিয়ে দিল। বাতাসের শো শো আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ একজন গুমড়ে কান্না করছে। মেঘ এসে যেন চাঁদটাও ঢেকে দিল। আমি অন্ধকারে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু হাত ফসকে বাক্সটা নিচে পড়ে গেল। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। আসলে অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সব কিছু আবছা আবছা দেখা যায়। আমি উবু হয়ে এদিক ওদিক দিয়াশলাইয়ের বক্সটা খুঁজছি। হঠাৎ কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কি খুঁজছিস? কি ভয়ঙ্কর ঠান্ডা সেই গলার স্বর।
আমি ছিটকে দুহাত দূরে সরে এলাম। কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর বাতাসে তার চুল উঠছে। কয়েক পা পেছনে এগিয়ে আসতেই এক নাম না জানা বিরাট গাছে পিঠ ঠেকল। পেছন থেকে কর্কর শব্দে কিছু একটা চাবানোর শব্দ আসছে। ভয়ে ভয়ে গাছের পেছন দিকে উকি দিলাম। কেউ একজন উবু হয়ে কিছু চাবাচ্ছে। তার সামনে রাখা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লাশটার এক চোখ খোলা আর এক চোখ নেই। সাদা কাপড়ের জায়গায় লাল রক্তের ছুপ ছুপ দাগ। উবু হওয়া মানুষটা এবার আমার দিকে ধীরে ধীরে মাথা উঠিয়ে তাকালো। চমকে গেলাম আমি। উনি হচ্ছে আপাদের বাড়ির কাজের লোক বুরহান চাচা। কি ভয়ার্ত শীতল ঠান্ডা চাহনি। চোখ দুটো গাঢ় সবুজ। আমার চোখের সামনে বুরহান চাচা মৃতদেহ থেকে বাকি চোখটা হাত দিয়ে তুলে ফেললো, আর তারপর কচকচ করে চাবাতে লাগলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত কিছু হচ্ছে আমার সামনে, আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তারপর চিৎকার দিয়ে আমি দৌড়ে পালাতে লাগলাম। তখনই আমার সামনে থেকে একটি মহিলা অবয়ব আবার বলতে লাগলো, এখানে কেন এসেছিস তুই? কেন তুই ঘর থেকে শেষ রাতে বেরিয়েছিস? যদি জানের মায়া থাকে তো চলে যা এখান থেকে। এই কথা বলে বিশ্রীভাবে হাসতে লাগলো। আমি সহ্য করতে পারলাম না, ধপ করে নিচে পড়ে গেলাম। গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না আমার। এটা হয়তো বকুল তোলা, তাই মাটিতে বকুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার গায়ে মাটিতে লেপ্টে থাকা বকুল আর ধুলো লেগে গেল। স্নিগ্ধ বকুলের গন্ধ নিয়ে এই ভয়ঙ্কর জায়গায় আমি জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি একটা মুখ আমার মুখের উপর ঝুঁকে আছে। আর কেউ নয়, দিহান। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। দিহান একটু দূরে সরে গেল। বড় আপা রুমে পায়চারি করছিলেন। আমি উঠে বসতেই আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আপার মুখ ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার নিজের বিশ্বাস হচ্ছিল না যে এখনো বেঁচে আছি। আর আমাকে রুমে কে নিয়ে আসলো, আমি এই প্রশ্নটা করি। তারপর আপা কিছু বলার আগে দিহান বলল, মিস চারুলতা, সকাল সকাল দিঘির পাড়ে হাঁটতে গিয়ে আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? এত ডাকলাম উঠলেন না, তো শেষমেশ কুলে তুলে ঘরে আনতে হলো আপনাকে। ঘুম ভাঙলো নাকি আরও ঘুমাবেন? এই কথাগুলো দিহান আমাকে বলল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চুপ করে রইলাম। বড় আপা বললেন, দিহান তুমি যাও, চারু একটু ঘুমাও, ও একটু বিশ্রাম নিক। তারপর দিহান মুখে চাপা হাসি নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আপার কাছে চেপে বসে বললাম, আপা জানিস কাল রাতে ঠিক কি হয়েছে আমার সাথে? এই বাড়িটা ভালো না আপা, এখানে অশরীরী আত্মা আছে। আর তোদের বাসার ওই বুড়ো বুরহান চাচা, উনি নিজে তো একটা পিচাস। আমি দেখেছি আপা, কাল রাতে কি ভয়ঙ্করভাবে একটা লাশ থেকে উনি চোখ তুলে খাচ্ছিলেন। আপা, আব্বা এ তোকে কোথায় বিয়ে দিল? এত নির্জন একটা এলাকা, চারপাশে বোধহয় কোনো ঘরবাড়িও নেই, আর না আছে এদের কোনো আত্মীয় স্বজন। আপা আমার মাথায় হাত রেখে বললেন, চুপ কর চারু, এখন একটু বিশ্রাম নে, তারপর না হয় বের হয়ে দেখিস আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। তারপর আপা ফিসফিস করে বললেন, চারু আমি তোকে কিছু বলতে চাই। আমি আপাকে বললাম, আপা বলো। তখন আপা বয়ার্ত গলায় বললেন, চারু এ বাড়ির কেউ মানুষ। পুরো কথাটা শেষ করার আগেই আমার রুমে দুলাভাই ঢুকলেন আর আপার দিকে রাগি চোখে তাকালেন। তার পিছু পিছু ঢুকলেন তার মা। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি নাকি দিঘির ঘাটে অজ্ঞান হয়ে গিয়েছিলে, জ্ঞান ফিরেছে শুনে তোমাকে দেখতে এলাম। তুমি এত সকালে দিঘির ঘাটে গিয়েছিলে কেন? আসলে কি হয়েছিল তা আমার ঠিক মনে নেই। এই কথা ছাড়া আমি ওনাকে কোনো কিছু বলিনি। উনি নাস্তার ট্রেটা আমার দিকে এগিয়ে দিলেন। আপার নরম গলায় বললেন, মা চারু বলছিল যে এত সুন্দর গ্রাম, ও একটু আশেপাশে ঘুরে দেখতে চায়। আপার শাশুড়ি তখন বললেন যে না, দেখা লাগবে না। তারপর কি ভেবে উনি বললেন, ঠিক আছে, খেয়ে নিয়ে দিহানের সাথে যেতে বলো। আমি খাওয়া দাওয়া শেষ করে দিহানের সাথে বের হলাম। কাল রাত হয়ে যাওয়ায় কোন রাস্তা দিয়ে এসেছিলাম তা দেখিনি। একটু দূর থেকে বাড়িটাকে একদম রাজপ্রাসাদের মতো লাগে। আমি দিহানের দিকে তাকিয়ে বললাম, এটা কোনো গ্রাম হলো? তার থেকে তো জঙ্গলই বলা ভালো। আর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই কেন? তখন দিহান বলল, উত্তর তো আপনার প্রশ্নের মধ্যেই রয়েছে। আমি ভ্রু কুচকে বললাম, বুঝলাম না দিহান তোমার কথা।
তখন দিহান বলল, ওই যে জঙ্গল তাই। তারপর আমি বললাম, আপনারা এই জঙ্গলে থাকেন কেন? তখন দিহান বলল, শান্ত পরিবেশ ভালো লাগে, তাই এখানে থাকি। কেন, আপনার ভালো লাগে না? তখন আমি বললাম, সুন্দর। এই কথা বলে আমি চুপ করে গেলাম। কালকের মতো ভয় লাগছে না আমার। চারদিক থেকে ভেসে আসা পাখির ডাক, সুন্দর জংলি ফুল, এসব দেখে আসলেই ভালো লাগছে। আর আমি একটু সাহসী মেয়ে, এবং মনে মনে বললাম, এ কোথায় ফেসে গেলাম আমরা 2 দিন। আচ্ছা, আব্বা কি আমাদের নিতে আসবে? হিসেব মতে তো তার আজকেই আসার কথা। এসব ভাবছিলাম আর এক মনে হাঁটছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, কি রে মেয়ে, একা একা তুই কি করছিস এ জঙ্গলে? মরতে এসেছিস নাকি? সামনে তাকিয়ে দেখি পাগল মতন দেখতে একটা লোক, ছেঁড়া পাঞ্জাবি আর ময়লা একটা পায়জামা পরা, গায়ে একটা শাল জড়ানো, চোখ দুটো লাল। আমি পাশে তাকিয়ে দেখলাম দিহান নেই। লোকটাকে আমার কেমন ভয় করতে লাগলো। দিহান দিহান বলে 2-3 বার ডাক দিলাম, কিন্তু দিহানের কোনো পাত্তা নেই। আমার সামনে লাল চোখের এক পাগল দাঁড়িয়ে আছে, আর এই জঙ্গলে আমি একা। আমার আপার কথা মনে পড়লো। তাহলে কি আপা বলতে চেয়েছিল এ বাড়ির কেউ মানুষ নয়? আমি 2 হাতে মুখ চেপে বসে পড়লাম, আর লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। বড় আপার কথা, আমার পরিবারের কথা আমার ভীষণ রকম মনে পড়ছে। লোকটা আমার মাথায় হাত রেখে বলল, কি গো মেয়ে, ভয় পেয়েছো নাকি? একাই নির্জন জঙ্গলে তুমি কিভাবেই বা এলে? আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। উনি খানিকটা হাসার চেষ্টা করছে, হয়তো হেসে এটা বোঝাতে চাইছে আমার থেকে ভয়ের কিছু নেই। লোকটা আমাকে আরো আশ্বস্ত করতে আমার পাশেই বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? তখন তিনি বললেন, আমি ভবঘুরে মা, এই জঙ্গলই আমার বাড়িঘর। তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি এখানে কেমন করে এলে? এদিকে তো কোনো মানুষজন আসে না। কিছু দূর গেলে একটা বাড়ি আছে, সেখানে আমার বড় আপার বিয়ে হয়েছে, সেখানেই এসেছি, তাই এইখানে ঘুরতে এলাম। আমি এই কথা ওই লোকটিকে উত্তর দিলাম। তখন ওই লোকটি বলল, কি বলছো তুমি? কিছু দূরে গেলে যে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, সেখানে তুমি এসেছো? আবার তোমার বোনের বিয়ে হয়েছে ওই বাড়িতে? কি সাংঘাতিক! আমি তখন বললাম, সাংঘাতিক কেন? শুনো মেয়ে, এক সময় এই জঙ্গলের মাঝে খুব সুন্দর একটা গ্রাম ছিল, অনেক ছোট্ট একটা গ্রাম। শহর থেকে অনেক দূরে ছিল গ্রামটা। সেই গ্রামে ছিল এক জমিদার। জমিদার এত রাগী আর শক্তিশালী ছিল যে গ্রামের সব মানুষ তাকে অনেক ভয় পেত। জমিদারের একটাই দুর্বলতা ছিল, তার কোনো সন্তান ছিল না। আর সন্তান পাওয়ার লোভে সে কালো জাদু করছিল তার স্ত্রীর উপর। এই পর্যন্ত বলে লোকটা চুপ করে যায়, অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে দূরের একটা গাছের দিকে। আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হয়েছিল? জমিদার কোনো একটা ভুল করেছিল, ঠিক কি ভুল কেউ জানে না। আর তারপরেই গ্রামের উপর অভিশাপ নেমে এলো। ধ্বংস হয়ে গেল গ্রামটা, হয়ে উঠল মৃত্যুপুরী। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু রাত হলেই ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা ঘটতে থাকে। তারপর আমি বললাম, কিন্তু ওই পরিবারের সবাই কিভাবে বেঁচে গেল? ওই পরিবারের কেউ বেঁচে যায়নি মা, শুধুমাত্র যে কয়জন ওই কালো জাদু জানতো তাদের আত্মা তাদের শরীরে বন্দী হয়ে আছে। তাহলে আমাদের এখানে এনেছে কেন? কি চায় আমাদের কাছ থেকে? যদিও আমাদের সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করে। তোমাদের কেন এখানে এনেছে সেটা আমি জানি। আমি আগেই জানতাম কোনো না কোনো মেয়ে আসবেই। কিভাবে জানতেন? শুনো মা, ওদের একটা বাচ্চা দরকার, সেই জন্য। বাচ্চা দিয়ে কি করবে ওরা? ওদের কারো ঔরসে হওয়া কোনো বাচ্চাকে শয়তানকে উৎসর্গ করতে হবে। তাহলে ওরা পুরোপুরি পিচাস হয়ে যাবে, অমরত্ব পাবে। এখন রাতেই শুধু ওদের ক্ষমতা কাজ করে, তখন দিনের বেলায়ও করবে। আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। উনি আবার বলতে শুরু করলো, আমার মনে হচ্ছে সেই বাচ্চা তোমার বোনের গর্ভেই আসবে, তার জন্যই তোমাদের এখানে এনেছে। আমার লোকটার কথা এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম এবং যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, নিশ্চয়ই ভোর দুপুরে একা পেয়ে আমাকে ভয় দেখাচ্ছেন আপনি। আপনার এসব বানানো গল্প আমি বিশ্বাস করি না। আর ওই বাড়ির সবাই কত ভালো আপনি কি জানেন?
তাছাড়া 2-1 দিন পর আব্বা আমাকে নিতে আসবে। আমি চলে আসতে নিলে লোকটা আবার আমাকে ডাক দিল। তোমার আব্বা কেন? হয়তো কেউই তোমাদের খুঁজে পাবে না। খুঁজে পাবে কিভাবে? জানবেই তো না তোমরা এখানে। আর নিশ্চয়ই তোমার বাবা মায়ের উপর কালো জাদু করেছে। তুমি বিশ্বাস না করলে করো না, কিন্তু আরেকটু শোনো, সামনের 3 দিন পরে পূর্ণিমা রাতে ওদের শক্তি কোনো কাজ করবে না। চেষ্টা করলে সেদিন তোমরা বেঁচে যেতে পারো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আবার বললেন, কাজটা খুব সহজ আবার কঠিন। বাড়ির পেছনে একটা দিঘি আছে। সেই দিঘির কাছে একটা বকুল গাছ। বকুল গাছের নিচে 1 হাতের মতো মাটি খুঁড়লে একটা রূপোর বাক্স পাবে। সেই বাক্সের মধ্যে একটা রূপোয় বাঁধা করা আয়না রয়েছে। আয়নাটা তোমাকে প্রথমে চাঁদের আলোর দিকে ধরতে হবে, তাহলে সে জাগ্রত হবে। তারপর সেই আয়নাটা ওদের সামনে ধরবে, সবশেষে দিঘির জলে ডুবিয়ে দেবে। কাজটা কঠিন এজন্য যে রাতের বেলা সব পিচাস ওই বকুলতলায় পাহারা দেয়, কিন্তু পূর্ণিমা রাতে তাদের শক্তি কাজ করে না। আরেকটা কথা মা, তোমায় কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার পরেই ওই বাক্সটা খুলতে হবে। আর এই লকেটটা রাখো, এটা তোমার বোনের গলায় পরিয়ে দিও। এই বলে লোকটা আমার হাতে সবুজ পাথরের একটা লকেট দিলেন। তারপর একরকম দুলতে দুলতে এখান থেকে চলে গেলেন। আমি লকেটটা আমার হাতের মুঠোয় রেখে দিয়ে দিহান ছেলেটাকে আশেপাশে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে না পেয়ে যেই পথে এসেছিলাম মনে করে করে সে পথ দিয়ে যেতে যেতে বাড়িতে চলে আসলাম। আপা নিজের ঘরে কোনো একটা কাজ করছিলেন। আমি বললাম, আপা, তোর দেবর আমাকে জঙ্গলে একা ফেলে চলে এসেছে, তাতে কি হয়েছে? আপা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিলেন। আমি তখন বললাম, কি হয়েছে মানে? তুই এভাবে কথা বলছিস কেন আপা? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? আপা চুপ করে রইলেন। আমি আবারও বললাম, আপা, বিহান যখন আমাকে ছেড়ে চলে এলো তখন একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল, সেসব বলে দিয়েছে। কি বলেছে? আপা জিজ্ঞেস করলেন। এই বাড়ির রহস্য। তুই আমাকে সকালে যে কথা বলতে চেয়ে বলতে পারিসনি সেই কথা। এই বাড়ির কেউ মানুষ না আপা, এই বাড়ির সব পিচাস। আর আমাদের এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোনোর রাস্তা আমি পেয়ে গেছি। আপা আমার কথা শুনে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো রাগে জ্বলছে। আমার কাছে এসে আমাকে জুড়ে ঝাঁকিয়ে বললেন, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো সারা জীবন, বুঝলি তুই? আপাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। লকেটের কথাটা আর বলতে সাহস হলো না। নিজের ঘরে চলে এলাম। সারাদিন আপার কথা ভাবতে লাগলাম আমি। ওরা নিশ্চয়ই আপার উপর কোনো জাদু করেছে, আর সেই জাদুর প্রভাবে আপা এমন করছে। আমি বুঝতে পারছি না কি করব। বাড়িতে কি আম্মা আব্বার কি অবস্থা কে জানে। ভাবলাম আজ সারা রাত জেগেই থাকবো, কিন্তু নানান চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। আজও শেষ রাতে কেউ একজন আমার পা ধরে টান দিল। আমি জুড়ে টান দিতেও এলো না, বরং আমি বিছানা থেকে পড়ে গেলাম মাটিতে। রুমের জানালাটা খুলে গেল, দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। আমি চিৎকার দিতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বের হলো না। হঠাৎ মনে হলো দরজায় কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মনে হলো অনেকগুলো ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি অন্ধকারে বরফের মতো জমাট বেঁধে নিঃশ্বাস আটকে বসে রইলাম। ছায়ামূর্তিগুলোর মাঝে কেউ একজন ফিসফিস করে বলল, আমাদের ধ্বংস করবে তোমাদের মতো এক সাধারণ মেয়ে। গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো, আপা তুই? ওপাশ থেকে হাসির শব্দ। কেউ একজন বলল, তোমার সব প্ল্যান আমি জেনে ফেলেছি, তাই তোমাকে মৃত্যু দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। একটা ছায়ামূর্তি একদম আমার কাছে এসে আমার গলা টিপে ধরল। আমার দম আটকে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পেলাম। তখন ওপাশ থেকে আবার কেউ বলে উঠল, এক্ষুনি মারিস না, পরশুদিন পূর্ণিমা রাতে ওকে কুমারী বলি দেব, তাতে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। অদৃশ্য একটা শেকল আমার পায়ে আটকে গেল, টেনে নিয়ে গেল খাটের তলায়। সেখানে কিছু একটার সাথে আমার শরীর ধাক্কা লাগলো। অন্ধকারে হাতড়ে গেলাম। কাপড়ের নিচে কারো একটা শরীর ঢাকা রয়েছে, তার মানে নিশ্চয়ই এটা একটা লাশ। পচা একটা গন্ধ এসে আমার নাকে ঠেকলো। পেটের নাড়িবুড়ি সব বেরিয়ে আসতে চাইছে।
বিশ্রীগন্ধে একগাদা ভয় নিয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওপাশে কোনো শব্দ নেই, সব নিশ্চুপ হয়ে গিয়েছে। নিশ্চয়ই ওই ছায়ামূর্তিগুলো চলে গিয়েছে। আমি ভেবেই পাচ্ছি না কি করব। তখন ওই লোকটার থেকে সাহায্য নেওয়া উচিত ছিল, তাহলে নিশ্চয়ই বাঁচার একটা না একটা রাস্তা পেয়ে যেতাম। যাই হোক, এখান থেকে আমাদের বের হতেই হবে। কিন্তু বড় আপাকে কিভাবে বাঁচাবো? ওদের সাথে তো আপাও পিচাস হয়ে গেছে মনে হচ্ছে। আমার উচিত ছিল ওই সবুজ লকেটটা বড় আপার গলায় কিছু না বলে পরিয়ে দেওয়া। আমি মনে মনে একরকম পণ করলাম আমি এখান থেকে বের হবই এবং বড় আপাকে সাথে নিয়ে বের হব। অন্ধকারে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। ঘুম ভাঙতে মাথার পেছন প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম, সেই সাথে শরীরও নাড়াতে পারছি না। মাথায় হাত দিতে গিয়ে দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে জংলি কাঁটাযুক্ত লতা পাতা দিয়ে। হেঁচকা টান দিতেই কাঁটায় ভীষণ লাগলো। চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় আটকে রেখেছে। বিশাল বড় একটা স্টোর রুম, চারপাশে ধুলাবালি আর ময়লা, বেশিরভাগই পুরাতন আর ভাঙাচুরা আসবাবপত্রে ভর্তি। বাইরে এখন দিন বোঝা যাচ্ছে। ছোট একটা জানালা থেকে কয়েকটা আলোর রেখা এসে পড়ছে মেঝেতে। কিছুক্ষণ নিজের বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওরকম বাঁধা অবস্থায় পড়ে রইলাম। কতক্ষণ হয়ে গেছে জানি না। কেউ একজন ফিসফিস করে কানের কাছে বলল, এই চারু, এই চারু, এই চারু চারু বলে ডাকছে। আমি চোখ মেলে অন্ধকারে দেখার চেষ্টা করলাম কে আমার পাশে বসে আছে। বড় আপা এসেছে। আমি বললাম, বড় আপা তুই এসেছিস এখানে? বড় আপা আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরলেন। বললেন, চারু, আমি থাকতে তোর কিছু হবে না, কিছু হতে দেব না আমি। তোকে যা বলছি তুই মনোযোগ দিয়ে শোন। আর কিছু সময় পর এখান থেকে বের হবি তুই। এই স্টোর রুম থেকে বের হলে 6টা ঘরের পর ছোট একটা দরজা আছে, দরজার তালা খুলে রাখবো আমি। ওটা আসলে একটা সুড়ঙ্গ মুখ। ওখান দিয়ে গেলে জঙ্গলে পৌঁছে যাবি, তারপর চলে আসবি বকুলতলা। আর কি কি করতে হবে জানিস তো? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ আপা। বড় আপা আমার কপালে চুমু খেলেন। আবছা অন্ধকারে আপার গলায় সবুজ লকেটটা জ্বলে উঠল। তারপর নিঃশব্দে স্টোররুম থেকে বের হয়ে এলাম। হাঁটতেও কষ্ট হচ্ছে, মাথা ভন ভন করে ঘুরছে। নিজের মনকে শক্ত করে বললাম, দুর্বল হলে চলবে না। ছোট দরজাটার কাছে চলে আসলাম। দরজা খুলে সুড়ঙ্গে পা রাখতে অতল অন্ধকারে হারিয়ে গেলাম। দেয়ালের গায়ে হাত রেখে হেঁটে চলছি আমি। হাঁটতে হাঁটতে শেষমেশ শেকড় বাকড়ে ভরা একটা জায়গায় এসে পৌঁছালাম। ছোট একটা ঘরের মতন, কিন্তু চারিদিকে শেকড় বাকড় ছড়ানো। দুই দিকে দুইটা গুহার মতন চলে গেছে। আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে যাব। নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। একটা গুহা ধরে হেঁটে চললাম, কিন্তু না, আমি ভুল পথে এসেছি। এটা যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার পায়ের গোড়ালি চূড়াবালিতে আটকে গেছে, আর হাতের কাছে ধরার মতো কিছু নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা শিকড় এসে আমার কোমরে পেঁচিয়ে ধরল আর আমাকে চূড়াবালি থেকে টেনে তুলল। আবার ফিরে এসে আমি পাশের গুহাটা ধরে হাঁটলাম আর জঙ্গলে এসে পৌঁছালাম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠে গিয়েছে। আমি চাঁদের আলোয় দেখলাম আমি দিঘির ওপারে আছি। এপাশ থেকে বাড়িটাকে একটা জীবন্ত পিচাসপুরীর মতো লাগছে। জঙ্গল দিয়ে হেঁটে ঘুরে যাওয়ার থেকে ভাবলাম দিঘি সাঁতরে ওপারে যাই। দিঘির পানিতে জাপ দেওয়ার পরে বুঝলাম কি ভুলটা করেছি। পানি বরফের মতো ঠান্ডা। উত্তেজনায় এত কিছু দেখার সময় নেই। তখনই মনে হলো কেউ একজন পা ধরে পানির নিচের দিকে টানছে। আমি বারবার ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি আর সে পিছন থেকে টেনে ধরছে। কোনো মতে দিঘির ঘাটে এসে পৌঁছালাম। দিঘির দিকে তাকাতেই চমকে উঠলাম। রক্তমাখা একটা হাত দিঘির পানিতে তলিয়ে যাচ্ছে। ঠান্ডায় একরকম কাঁপুনি ধরে গেছে আমার। বকুল গাছের তলায় অসংখ্য বকুল মাটিতে লেপ্টে রয়েছে। মাটি খুঁড়ার জন্য বাড়ি থেকে খুঁজে একটা পুরাতন শাবল নিয়ে এসে সেটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। কে যেন কাঁধে হাত রাখলো। চমকে তাকাতেই দেখি দিহান। ঠান্ডা গলায় বলল, কি করছো তুমি চারু? ওদিকে একবার দেখো। একথা বলে হাত দিয়ে ইশারা করলো। সেখানে সাদা কাপড়ে জড়ানো দুটো লাশ। আমি কাছে যেতেই লাশ দুটোর মুখ থেকে কাপড় সরে গেল। বাবা আর মায়ের লাশ। এত বেশি অবাক হলাম যে কাঁদতেও ভুলে গেলাম।
নিজেকে বুঝালাম চারপাশে এখন অনেক কিছুই হবে, কিন্তু সেদিকে খেয়াল দেয়া চলবে না। আমি আবার ফিরে আসলাম বকুল গাছের নিচে, মাটি খুঁড়ে রূপোর বাক্সটা বের করার জন্য। আরেকটু খুঁড়তেই আমার চারপাশ থেকে অজস্র মানুষের গলার শব্দ শুনতে পেলাম। সেই সাথে চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে লাগলাম। কেউ ফিসফিসিয়ে বলছে, তুই মরবি, ঠিক মরবি, এখনো সময় আছে, বন্ধ কর আর ফিরে যা। দ্রুত মাটি খোঁড়ার পর বের হয়ে এলো একটা কঙ্কালের খুলি। আবারও খুঁড়তে লাগলাম, এবার বেরিয়ে এলো সেই রূপোর বাক্স। তাড়াতাড়ি বাক্স খুলতেই পেলাম একটা অতি সাধারণ আয়না। আয়নাটা দ্রুত চাঁদের দিকে ধরতেই মনে হলো পেছনে হাজার হাজার মানুষ আত্মচিৎকার করছে। ফিসফিসানি বন্ধ হয়ে গেল। আয়নাটা আলোকিত হয়ে জ্বলজ্বল করতে লাগলো। আশেপাশে দিহানকে দেখলাম না, আর লাশ দুটোও উধাও হয়ে গেল। দৌড়ে ঘরের ভেতর চলে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই। বাড়ির সবাই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে ওদের দিকে এগোতে লাগলাম। ছাদে পড়ে থাকা কিছু একটাতে পায়ে বেঁধে অসতর্কতাবশত হাত থেকে আয়নাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। শব্দে সবাই ঘুরে আমার দিকে তাকালো। দিহানের পরিবারের সবার চোখ সবুজ হয়ে জ্বলছে। তারপর আমার দিকে সবাই এগিয়ে আসতে লাগলো। তীরে এসে তরি ডুবিয়ে ফেললাম আমি। দিঘির ঘাটে আমি বড় আপার কুলে মাথা রেখে শুয়ে আছি, হাতে কুরানু বকুল। থালার মতো মস্ত চারটা দিঘির জলে আলো ছড়াচ্ছে। চারদিক শান্ত, স্নিগ্ধ আর সুন্দর। বড় আপা আমার চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, জানিস কি ভয় পেয়েছিলাম আমি? ভেবেছিলাম মরেই যাব। আমি বললাম, আয়নাটা ভাঙার পর ওরা যখন আমার দিকে এসেছিল আমি ভাবিনি আয়নাটা জুড়ে যাবে, আর আয়নার আলোতে ওদের শরীরে আগুন ধরে যাবে। বড় আপা বললেন, সব তোর জন্যই হয়েছে রে। আমি বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। সে রাতে তুই যখন ছিটকে নিচে পড়ে গেলি, সবুজ লকেটটা আমার পায়ে এসে পড়লো, আর আমি স্বাভাবিক হয়ে গেলাম। তারপর ওটা গলায় পরে নিয়েছি। বিয়ের আগে প্রথমবার যখন দেখা করেছিলাম, ও আমার শরীরে হাত দিয়ে আটার মতো কিছু একটা লাগিয়ে দিয়েছিল, আর তারপরেই আমি কেমন যেন হয়ে যাই। নিশাদকে বলি, আমি এই ছেলেকে বিয়ে করব, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখি। আর ছেলেটা কই যে গেল সেটা আমি জানি না। চিন্তা করিস না আপা, বাড়িতে গিয়েই নিশাদ ভাইয়ের সাথে দেখা করিস। বড় আপা চুপ করে রইলেন। আমি টের পেলাম বড় আপা নিঃশব্দে কাঁদছে। বাড়িতে এসেছি সেই লোকটার সাহায্যে। ভবঘুরে লোকটা সত্যি আমার আর বড় আপার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন। উনি সাহায্য না করলে হয়তো ফিরে আসতেই পারতাম না। মজার কথা হচ্ছে, ওই জঙ্গল বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে ছিল না। এদিকে আমাকে আর আপাকে নিয়ে আসার পর আব্বা আম্মার ঘুর কেটে যায়। উনাদের উপরেও কালো জাদু করেছিল। এদিক ওদিক খুঁজতে থাকে আমাদের। তখন কালো জাদুর প্রভাব থাকায় আর মনে ছিল না আপাকে কোথায় কার কাছে বিয়ে দিয়েছে। মানুষজন নানান কথা বলা বলি করছে, তাতে আমাদের কি? আমরা দুবন্ত ফিরে এসেছি আমাদের পরিবারের কাছে। ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে দুলিয়ে জলপাইয়ের আচার খাচ্ছি। এই কয়েকদিনের ঘটনাকে একটা দুঃস্বপ্ন মনে করেই ভুলে গেছি। ওদিকে ছাদেরও পাশে বড় আপা আর নিশাদ ভাইয়া গুড়ি উড়াচ্ছে। কয়েকদিন আগেই বিয়ে হয়েছে ওদের। আপার লম্বা খোলা চুল হাওয়ায় উঠছে, আর আপা বাচ্চাদের মতো খিলখিলিয়ে আসছে। নিশাদ ভাইয়া এক হাতে নাটাই ধরে আপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সত্যি ভালোবাসা থাকলে সাধারণ সব মুহূর্তও অসাধারণ হয়ে ওঠে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সিএনজি চালকের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় 2টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক, তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখলো দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামলো এবং একজন হুজুর তার সাথে কথা বলল।
হুজুর বলল, ভাই আমরা খুব বিপদে পড়েছি। তখন ওই সিএনজি চালক বলল, আপনাদের কি হয়েছে জানতে পারি? তখন ওই হুজুর বলল, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে, তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? তখন ওই সিএনজি চালক, তার নাম ছিল হাবিব, হাবিব কিছুক্ষণ ভাবলো, তার মাঝে উনাদের জন্য দয়া হলো, সে আবার কথা বলল। তখন সে বলল, আমি আপনাদের পৌঁছে দিব। তখন হুজুর বলল, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই হাবিব দেখলো আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব উনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো এবং তিনজন হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল, আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকলো। একজন হুজুর বলল, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? তখন হাবিব বলল, প্রায় 40 মিনিট লাগবে হুজুর। তখন হুজুর বলল, তুমি পেছনের দিকে চাইবে না, লাশের অবস্থা বেশি ভালো না, তুমি যদি দেখো তাহলে ভয় পাবে। তখন হাবিব বলল, আচ্ছা হুজুর, আমি পিছনে তাকাবো না। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো, কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করলো, কিন্তু সে সাহস পেল না। এর 5 থেকে 6 মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করলো। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইল। সে যা দেখতে পারলো, যা সে কেন আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না। সে দেখলো ওই 3 হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে, কেউ কলিজা, কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি, তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। তারপর তার আত্মীয় সবাই তাকে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি ঘটেছিল? তারপর ওই সিএনজি চালক হাবিব তার আত্মীয় স্বজনের সাথে সকল ঘটনা শেয়ার করলো। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তারা দিয়ে বেড়ায়। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদাত। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন জেলের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, যে গ্রামে এই ঘটনাটি ঘটেছিল আমি সঙ্গত কারণে সেই গ্রামের নামটি বলছি না, এবং যার সাথে এই ঘটনা ঘটেছিল তার নাম জব্বার আলী। জব্বার আলীর পেশা ছিল তিনি মাছ ধরতেন। তিনি একজন পেশায় জেলে ছিলেন। তিনি মাছ ধরে ওনার সংসার চালাতেন এবং মাছ ধরার পর ওই মাছগুলো তিনি বাজারে বিক্রি করে টাকা আয় করতেন, এই আর কি তার বর্ণনা। তো প্রিয় লিসেনার্স, ওই জব্বার আলী একদিন মাছ ধরতে যান এবং মাছ ধরতে গিয়ে তিনি চারিপাশে যে বিলে মাছ ধরতে যান অনেক চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি মাছ ধরতে পারছিলেন না, তার জালে মাছ আসছিল না। তো তিনি চিন্তা করলেন যে প্রত্যেক দিনই তো এই জায়গায় মাছ মারি, তো অন্য কোথাও আজকে যাই, গিয়ে দেখি মাছ মারি, কারণ এখানে যেহেতু মাছ পাচ্ছি না, অন্যদিকে যাই, দেখি অন্যদিকে থাকতে পারে। তো তিনি এরকম নৌকা চালিয়ে চালিয়ে মাছ ধরতেছেন। তো কখন যে উনি জঙ্গলের দিকে একটু বিল আছে ওইখানে যে চলে যান, তিনি সেটা খেয়াল করেন না। তারপর যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে একটা ছেলে মাছ ধরতেছে। তো তিনি এটা লক্ষ্য করার পর তিনি ওই ছেলেটিকে ডাক দিলেন, বলেন, এই ছেলে, এরকম একটা ডাক দিলেন, কিন্তু ওই ছেলেটি কোনো কিছু শুনছিল না। তারপর তিনি ভাবলেন যে যাই, আমি ওই ছেলের কাছে যাই, গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে ওইখানে যে মাছ ধরতেছে ওইখানে কি মাছ পাওয়া যাচ্ছে কিনা। তারপর ওই জব্বার আলী কি করলো, ওই ছেলের কাছে গেল, গিয়ে ওই ছেলেকে আবার জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুই এখানে যে মাছ ধরতেছিস, মাছ কি পাচ্ছিস না পাচ্ছিস না? তারপর ছেলে কথা বলে না। তারপর জব্বার আলী একটা রেগে যায়, রেগে গিয়ে ওকে সামনে দিয়ে আবার বলে যে, এই তুই কথা বলছিস না কেন? তো পিওলিসা এই কথা বলার পর ওই ছেলে বলল যে, আপনি আমাকে কেন বিরক্ত করতেছেন? দেখতেছেন তো আমি মাছ ধরতেছি।
তারপর জব্বার আলী রাগ আরো বেড়ে যায়। তখন সে বলে, তুই মাছ ধরতেছিস আবার আমার সাথে বলতেছিস আমি বিরক্ত করতেছি তোকে, তো দাঁড়া তোর খবর আছে আজকে। তো জব্বার আলী প্রিয় লিসেনার্স অনেকটাই মানে রাগী মানুষ, এবং সে ততটা ভালো মানুষ না, ভালো প্রকৃতির মানুষ না। সে এই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে বা মানুষের সাথে একটু ইয়া করে আর কি। তো সে কি করলো, ওই ছেলেটাকে বলল যে দাঁড়া তোকে আমি শিক্ষা দিতেছি। আর প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো যে যে ছেলেটি মাছ ধরতেছিল ওই ছেলেটির বয়স খুব একটা বেশি না, ওই ছেলেটির বয়স ছিল প্রায় 8-10 বছর হবে, ওই রকম আর কি। তো সে কি করলো, জব্বার আলী কি করলো, ওই ছেলেকে বলবো তুই যখন বলছিস আমি তোকে বিরক্ত করতেছি, দাঁড়া তোর খবর আছে। তো এই কথা বলে ওই ছেলের নৌকায় সে খেয়াল করলো জব্বার আলী অনেকগুলো মাছ ছেলে ধরেছে এবং অনেক বড় বড় মাছ সেগুলো। তখন কি করলো, জব্বার আলী তার নৌকা থেকে ওই ছেলের নৌকা থেকে ওই মাছগুলো নিয়ে তার নৌকায় রেখে দিল। তো এই কাজ করার পর ওই ছেলে বলল যে আপনি এরকম কেন করতেছেন, আমি মাছ ধরতেছি, আপনি কেন আমার মাছগুলো নিলেন? তখন জব্বার আলী কোনো কিছু না বলে তোর মাছ নিতেছি, তোর সমস্যা কি, আমি মাছ নিব। তখন ওই ছেলে বলল, আপনি মাছ নিয়েন না, যেভাবে নিছেন সেভাবে আপনি আবার নৌকায় রেখে দেন। জব্বার আলী রেগে গিয়ে বলে, আমি রাখবো না, তুই পারলে তোর বাপকে নিয়ে আয় যা। তারপর ওই ছেলে বলে, আমি কেন আমার বাবাকে নিয়ে আসবো, আমার বাবা আসলে তো আপনি নিজে বাঁচতে পারবেন না। প্রিয় লিসেনার, ছেলেটি যখন এই কথাটি বললো তখন জব্বার আলী আরো রেগে যায়, রেগে গিয়ে ছেলেকে একটা মানে চোর থাপ্পড় মেরে দেয়। চোর থাপ্পড় মারার পর ছেলেটি আর কিছু বলে না। তারপর জব্বার আলী মাছটি নিয়ে, এই মাছগুলো নিয়ে সে আবার চলে এসে সেগুলো বাজারে বিক্রি করে অনেক টাকাই সে পেয়েছে। তারপর জব্বার আলীকে বিভিন্ন মানুষ প্রশ্ন করলো যে এতগুলো মাছ, তুমি তো এতগুলো মাছ কখনোই মারতে পারো না, এত বড় বড় মাছগুলা তুমি কোথা থেকে পেলে বা কিভাবে মারলে? তখন জব্বার আলী সে প্রত্যেককে এই ঘটনাটা বলে দিল, কারণ সে এতে মানুষকে যে বলছে এতে তার কিছু আসে যায় না। জব্বার আলী এতটা মানে নিচ প্রকৃতির লোক, সে এতটা নিচু মানুষ, সবাইকে আবার বলেও দিছে যে এরকম ঘটনা, এটা ছেলে মাছ ধরছিল, আমি তার মাছগুলো ছিনিয়ে আনছি। তো এই কথাগুলো শুনে মানুষ অনেকটা মানে খারাপ পায় এবং মানুষ তাকে বলে যে তোমার এই কাজটি ঠিক হয়নি, তুমি ছেলেটি এত কষ্ট করে মাছগুলা ধরছে, তুমি যে তার মাছগুলা নিয়ে আসছো এটা তো ঠিক হয় নাই জব্বার আলী। তখন সে মানুষের সাথে ঝগড়া শুরু করে এবং বলে যে আমি আনছি, ভালো করছি, তোমরা এত বেশি জ্ঞান দিও না। প্রিয় লিসেনার্স, এই কথা বলার পর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরের দিন সে আবার মাছ ধরতে আসে। এবং মাছ ধরতে আসে সেদিন তার সাথে কোনো ধরনের ঘটনা ঘটে না, ওই দিনও সে কোনো প্রকার মাছ পায় না, বিলে আসে কিন্তু মাছ পায় না। তারপর সে আবার চেষ্টা করে যে ওইখানে যাবে, ওই ছেলে যেখানে মাছ ধরছিল ওইখানে যাবে এবং ওই ছেলের মাছগুলো আজকে আবার নিয়ে আসবে। তো প্রিয় লিসেনার্স, তো সে আবার ওইখানে যায়, ওই ছেলের কাছে যায়, যে জায়গায় ওই ছেলে মাছ ধরছিল গতদিন, যেখান থেকে মাছগুলো সে ছিনিয়ে আনছিল ছেলের কাছ থেকে, ওইখানে যাওয়ার পর কিন্তু ওই ছেলেকে আর দেখতে পায় না। তো সে মন খারাপ করে জব্বার আলী চলে আসে। পরের দিন আবার কি করে প্রিয় লিসেনার্স, সে মাছ শূন্য হাতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যাওয়ার পর আবার প্রত্যেকে তাকে বলি শুরু করে যে আজকে কি মাছ মারতে পারলা না জব্বার মিয়া? তখন সে বলল না, আজকে মাছ মারতে পারি নাই। তো পরের দিন ওই যে তার সাথে কয়েকজন জেলে ছিল, তারা বলল যে সমস্যা নাই, তুমি এক কাজ করো, আমরা তো মাছ ধরতে যাই, প্রত্যেক দিনই আমরা মোটামুটি মাছ ধরতে পারি, তুমি যদি চাও তাহলে আমাদের সাথে শেয়ারে মাছ ধরতে পারো, আমরা 4-5 জন মিলে মাছ ধরি, তো কেউ যদি নাও মারতে পারে তো এই 4-5 জন আমরা ভাগাভাগি করে এই মাছগুলা নিয়ে যাই। তারপর জব্বার আলী বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে মাছ ধরবো, সমস্যা নাই, তোমরা যখন আমাকে যাও মাছ ধরতে যাবা তখন আমাকে নিয়ে যেও, কোনো সমস্যা নাই। তারপর জব্বার আলী তার বাসায় চলে যায় এবং পরদিন সে কি করে, ওই যে জেলেরা তাকে বলছিল যে মাছ ধরতে যাবে, তাদের সাথে সে সকালবেলা আবার মাছ ধরতে যায়। প্রিয় লিসেনার্স, যখন তারা ওই সকালবেলা মাছ ধরতে যায় তখন তারা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত মাছ মারতে থাকে। মাছ মারার পর এক পর্যায়ে জব্বার আলী কি করে, ওই যে 4-5 জন তার সাথে ছিল, তারা ওই জব্বার আলীকে বলে যে তুমিও মাছ ধরো ওইদিকে, আমরা ওইদিকে আসি, সমস্যা নাই। তারপর প্রিয় লিসেনার্স, হঠাৎ করে সবাই লক্ষ্য করে জব্বার আলী সেখানে নাই, মাছ যে মারতেছে এই বিলের আশেপাশে কোথাও জব্বার আলীকে পাওয়া যাচ্ছে না বা সে নাই, নৌকা সহ সে গায়েব। প্রিয় লিসেনার্স, তখন অনেকে ভয় পেয়ে যায় যে জব্বার আলী কোথায় গেল, নাকি অন্য কোথাও চলে গেল। তো সবাই কি করলো, তারপর সাথে যে জেলেগুলো ছিল সেই জেলেগুলো চারিদিকে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো। তো খোঁজাখুঁজি করতে শুরু করলো কিন্তু তাকে কোথাও পেল না। তারপর প্রিয় লিসেনার্স, তারা দেখলো যে নৌকাটাতে জব্বার আলী মাছ ধরছিল সেই নৌকাটা
এই বিলের এক পাশ দিয়ে ভাসছে। তো এইটা দেখার পর তার সাথে জেলেরা অনেকটা ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং আরো ডুবুরি তাদেরকে ডাকতে থাকে যে এরকম এরকম জব্বার আলী তো আমাদের সাথে মাছ মারতে আসছিল, তো হঠাৎ করে তার নৌকাটা এখানে দেখা যাচ্ছে ভেসে আছে, কিন্তু তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর প্রিয় লিসেনার্স, তারা নৌকা রেখে তারা সাঁতরে জব্বার আলীকে খুঁজতে থাকে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রিয় লিসেনার্স প্রায় 2 ঘন্টা পর জব্বার আলীকে পাওয়া যায়। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বিলের মধ্যে এবং তার মুখে ছিল আপনার একটি বড় আকৃতির মাছ। ওই মাছটি তার মুখের ভিতরে ছিল। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা এবং প্রত্যেকেই বলা বলি শুরু করছিল যে জব্বার আলী যে আগে এই একটি ছেলের কাছ থেকে মাছ নিয়েছিল, তো হয়তো বা ওই ছেলেটি কোনো মানুষ ছিল না, কোনো জিন বা কোনো কিছু ছিল, যে কারণে জব্বার আলীর ওই দশা করছে ওই জিনটা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।